গতির কথা এই অধ্যায়ে আমরা কি কি পড়বো? সরণ দূরত্ব, দ্রুতি বেগ, ত্বরণ ও মন্দন, গতির সমীকরণ এবং গাণিতিক সমস্যার সমাধান। এই দূরত্ব কাকে বলে, দূরত্ব একক ও মাত্রা লিখো। সরণ কাকে বলে, সরণের একক ও মাত্রা লেখো। সরণ ও দূরত্বের মধ্যে। প্রিয় শিক্ষার্থী সকল, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। বিজ্ঞান পাঠশালায় তোমাদেরকে স্বাগত। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি, তা হলো অষ্টম শ্রেণী বিজ্ঞান নতুন কারিকুলাম বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে। আমরা এই কয়েকদিন যাবৎ শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় যে কর্তা ব্যক্তি তাদের বিভিন্ন সংবাদ মাধ্যমের বিবৃতি থেকে এটা বুঝতে পেরেছি যে পরীক্ষা পদ্ধতিতে কিছু পরিবর্তন আসতে যাচ্ছে। অর্থাৎ আমরা এই যে ষান্মাসিক যে কয়েকটি পরীক্ষা দিলাম তারপরে কিন্তু পরীক্ষাটি স্থগিত হয়ে গেছে এবং এরপরে বার্ষিক যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষাতে ষান্মাসিকের মতো যে হবে না সেটা অনেকটাই আমরা নিশ্চিত হতে পেরেছি। এখন সেটা কিরকম হবে সেটা সম্পর্কে 1 সেপ্টেম্বর 2024 সালে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারি করা হয়। সেখানে যেটা বলা হয় যে সংশোধিত পরিমার্জিত মূল্যায়ন রূপরেখার ভিত্তিতে ডিসেম্বর নাগাদ 2024 সালের ষষ্ঠ ও নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতির রূপরেখা শীঘ্রই বিশ্ববিদ্যালয় সমূহে প্রেরণ করা হবে, যেটা হয়তো শীঘ্রই প্রেরণ করা হবে, এখনো সেটা প্রেরণ করেনি। এখন ব্যাপার হচ্ছে যে আমরা তো বসে থাকতে পারি না, এর জন্য আমাদের তো প্রস্তুতি নিতে হবে। এখন অষ্টম শ্রেণীর যে বার্ষিক পরীক্ষাটা হবে, বিজ্ঞানের যে পরীক্ষাটা, আমি বিজ্ঞান নিয়ে মূলত আজকে আলোচনা করব, তার সামগ্রিক প্রস্তুতিটা কেমন হতে হবে বা কিভাবে আমরা পড়বো। আমরা কি অনুশীলন পাঠ বই থেকে পড়বো নাকি অনুসন্ধানী পাঠ বই থেকে পড়বো, এবং যদি অনুসন্ধানী পাঠ বই থেকেই পড়ি তাহলে আমরা কিভাবে পড়বো সেটা জানাটা অত্যন্ত জরুরি। কারণ হচ্ছে যে আমরা একভাবে পড়ে আসছি, এখন নতুন একবার পরীক্ষা দিয়েও আমরা ষান্মাসিক পরীক্ষাও দিয়েছি, যদি বিজ্ঞানের পরীক্ষাটা হয়নি, কিন্তু পরবর্তীতে যে বাৎসরিক পরীক্ষাটা হবে সেটা কিরূপ হবে। তো আমরা শীর্ষ ব্যক্তিদের যে কথাবার্তা তাতে বুঝতে পেরেছি যে কিছুটা হয়তো লিখিত পরীক্ষার দিকেই যাচ্ছে। তো আমরা এই যে ষান্মাসিক পরীক্ষার যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো যে অষ্টম শ্রেণীর বিজ্ঞানে পাঠ্যপুস্তকের, এখানে কিন্তু পাঠ্যপুস্তক বলতে মূলত যেটা বোঝানো হচ্ছে সেটা অনুশীলন যে পাঠ সেটার 55 পৃষ্ঠা পর্যন্ত, অর্থাৎ 55 পৃষ্ঠা পর্যন্ত যদি হয় তাহলে তিনটা অভিজ্ঞতার উপরে মূল্যায়নটা হওয়ার কথা ছিল। যাযাবর পাখিদের সন্ধানে, সূর্য ঘড়ি এবং সবুজ বন্ধ, অর্থাৎ ফিল্ড ট্রিপের আগ পর্যন্ত। যদি এই তিনটা অভিজ্ঞতাকে আমরা বাদ দিই তাহলে বাৎসরিকের জন্য যেটা থাকছে সেটা কিন্তু বেশ কয়েকটা অভিজ্ঞতা কিন্তু অবশিষ্ট রয়েছে। যেমন প্রথমে কি হয়েছে, ফিল্ড ট্রিপ, তারপরে আমাদের ল্যাবরেটরি, জীবজগতের বংশলতিকা, বাজনার উৎসব, পরিবেশ সুরক্ষা অবশ্য অনেক শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো হয়েছে, শরীর নামের অবিশ্বাস্য যন্ত্র এবং এরপরে খাদ্য পেয়ে, অর্থাৎ 7টি অভিজ্ঞতা। এবং এই অভিজ্ঞতার আলোকে অনুসন্ধানী পাঠ বই যে অধ্যায়গুলো আছে সেগুলো কিন্তু এখনো বাকি রয়েছে। অর্থাৎ আমাদের যদি ডিসেম্বর মাসে পরীক্ষা হয় তাহলে ডিসেম্বর আসতে কিন্তু মাত্র এই মাসটা ধরলে 3 মাস সময় আছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তারপরে ডিসেম্বর পরীক্ষা হলে মাত্র 3 মাস। তাহলে এই 3 মাসে কি এই 7টি অভিজ্ঞতা কমপ্লিট করা সম্ভব কিনা, তো এটার উপরেও হয়তো একটা সিদ্ধান্ত আসবে, যা পরিপূর্ণ রূপরেখা আমরা হয়তো কিছুদিনের মধ্যেই পেয়ে যাব, তখন আমরা সেভাবে আগাতে পারবো। তাহলে এখন কেন এই ক্লাস? আমরা দেখো এমনিতেই অনেকটাই শিখন ঘাটতি হয়ে গেছে, আমরা এখন বসে থাকতে পারি না, আমরা প্রস্তুতি নিতে থাকবো। তুমি জ্ঞান অর্জনের ক্ষেত্রে যদি প্রস্তুতি নাও, জ্ঞান অর্জনের পথে যদি ধাবিত হও তাহলে তো লস নেই, তুমি তো কিছু না শিখছো এবং পরবর্তীতে তুমি অবশ্যই উচ্চতর শিক্ষা অর্জনের ক্ষেত্রে তোমার এই অর্জিত জ্ঞানটাকে কাজে লাগাতে পারবে। এখন দেখো তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই যে অষ্টম শ্রেণীর যে বিজ্ঞান সিলেবাস সেটা অনুশীলন এবং অনুসন্ধানী পাঠের আলোকে কেমন হবে সেটা একটু বোঝাতে আমি চেষ্টা করব। যেমন দেখো অনুসন্ধানী পাঠ এটারই কিন্তু যে অভিজ্ঞতাগুলো আছে সেটাই সিলেবাস উল্লেখ ছিল, এবং সেই অভিজ্ঞতাগুলো আমরা অনুসন্ধানী পাঠের কোন অধ্যায়গুলো পড়ে অর্জন করব সেটার আমি একটা সমন্বয় এখানে দেখানোর চেষ্টা করেছি। যেমন শরীর নামে অবিশ্বাস্য যন্ত্র, এই অভিজ্ঞতাটি অর্জন করতে হবে অনুসন্ধানী পাঠ বইয়ের 13তম অধ্যায় মানবের অঙ্গ প্রত্যঙ্গ অধ্যায়টি পড়ে। আমাদের ল্যাবরেটরি এই অভিজ্ঞতা অর্জনের জন্য অনুসন্ধানী পাঠ বইয়ের 2টো অধ্যায়, অষ্টম ও নবম, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া, অম্ল ক্ষার, লবণ, এটা আমাদের পড়তে হবে। তৃতীয় অধ্যায় ফিল্ড ট্রিপ, এটার অভিজ্ঞতা অর্জন করার জন্য অনুসন্ধানী পাঠ বইয়ের প্রথম অধ্যায় গতির কথা, এই অধ্যায়টি পড়তে হবে। বাজনার উৎসবের জন্য অনুসন্ধানী পাঠ বইয়ের 6ষ্ঠ অধ্যায় তরঙ্গ শব্দ পড়তে হবে। পঞ্চম অভিজ্ঞতা খাদ্যের ভেজাল, এটার জন্য আমাদের 14তম অধ্যায় দৈনন্দিন জীবনের রসায়নের ব্যবহার, এটা সম্পর্কে আমাদের পড়তে হবে। জীব জগতের বংশলতিকা, এই সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করার জন্য অনুসন্ধানী পাঠ বইয়ের 2টো অভিজ্ঞতা হবে অধ্যায়
4 এবং অধ্যায় 10 অর্থাৎ কোষ বিভাজন, তার রকমভেদ এবং জীবের শ্রেণীবিন্যাস পদ্ধতি পড়তে হবে। এবং পরিবেশ সুরক্ষার জন্য দুটো অভিজ্ঞতা অধ্যায় পড়তে হবে অনুসন্ধানী পাঠ বই থেকে, অধ্যায় 15 এবং অধ্যায় 16। অর্থাৎ আমরা যদি পরিবেশ সুরক্ষাটাকে বাদও দিই তাহলেও কিন্তু যে অধ্যায়গুলো থাকছে প্রথম, চতুর্থ, ষষ্ঠ, অষ্টম, নবম, দশম, 13তম এবং 14তম অধ্যায় কিন্তু বাকি থাকছে। অর্থাৎ আমাদের বার্ষিক পরীক্ষার জন্য এই অধ্যায়গুলো অবশিষ্ট রয়েছে, এগুলো সম্পর্কে এগুলোই কিন্তু আমাদের প্রস্তুতি নিতে হবে। এখন ব্যাপার হচ্ছে পরীক্ষা পদ্ধতিটা কেমন হবে তার উপরেই কিন্তু আমার প্রস্তুতিটা ডিপেন্ড করবে। তো আমরা ধরে নিচ্ছি যে পরীক্ষা পদ্ধতিটা হবে লিখিত অর্থাৎ প্রশ্ন উত্তর ভিত্তিক। তাহলে কি করব, আমরা প্রস্তুতিটাও কিন্তু নিব আমরা প্রশ্ন উত্তর ভিত্তিক। তো একটা বিষয় কিন্তু সবসময় তোমরা মাথায় রাখবে, তুমি যত সুন্দর করে প্রশ্ন ডিজাইন করতে পারবে উত্তর কিন্তু তোমার কাছে তত সহজভাবে হাজির হবে। অর্থাৎ আমরা প্রশ্ন করার মাধ্যমে উত্তরটা পাবো, সেই প্রশ্ন এবং উত্তর নোট করব। যদি এইভাবে প্রত্যেকটা অধ্যায়ে আমরা এরকম নোট করতে পারি তাহলে কিন্তু আমাদের ভালো একটা প্রিপারেশন থাকবে, পরবর্তীতেও সেটা কাজে লাগবে। তো আজকের ক্লাসটা তোমরা করবে, আমরা যেভাবে আমি অধ্যায় ভিত্তিক কিভাবে পড়বে তোমরা বা কিভাবে নোট করবে সেটা বলে দিব, সাজেশন দেবো। এখন এটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে পরবর্তী কোন ক্লাসের কোন অধ্যায়ের জন্য তোমরা চাও, আমি তখন সেই অধ্যায়ের জন্য এরকম একটা ক্লাস তৈরি করবো। তো দেখো অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের প্রথম অধ্যায়ে গতির কথা, সেখানে যে বিষয়গুলো আলোচনা করা আছে সেটা একবার আমরা দেখে আসি। প্রথমে দেখতে পাচ্ছি আমরা সরণের ধারণা, বেগের ধারণা, ত্বরণের ধারণা, সরল ও বক্ররেখায় গতি, গতির সমীকরণ এবং গতির লেখচিত্র, অর্থাৎ এগুলো কিন্তু আলোচ্য বিষয়। তাহলে যদি লিখিত পরীক্ষা হয় তাহলে কিন্তু এই অংশগুলো থেকেই কিন্তু প্রশ্ন হওয়ার কথা। এখন এই অংশ থেকে প্রশ্ন হলে কিরকম প্রশ্ন হতে পারে সেটা দেখে আসি। সরণ এবং দূরত্ব, এই আলোচ্য বিষয় থেকে যে সম্ভাব্য প্রশ্নগুলো হতে পারে সেটা কেমন, সেটা হতে পারে দূরত্ব কাকে বলে, দূরত্ব একক ও মাত্রা লিখো, সরণ কাকে বলে, সরণের একক ও মাত্রা লেখো, সরণ ও দূরত্বের মধ্যে পার্থক্য লেখো। এই গতির কথা অধ্যায়ের দ্বিতীয় যে বিষয় দ্রুতি ও বেগ, এখান থেকে সম্ভাব্য কি কি প্রশ্ন হতে পারে, দ্রুতি কাকে বলে, দ্রুতির একক ও মাত্রা লেখো, বেগ কাকে বলে, বেগের একক ও মাত্রা লেখো, বেগ ও দ্রুতির মধ্যে পার্থক্য লেখো, বেগ কত প্রকার ও কি কি, সমবেগ ও সুষমবেগ কাকে বলে, অসমবেগ কাকে বলে, তাৎক্ষণিক বেগ কাকে বলে এবং বেগ ও দ্রুতির মধ্যে তুলনা করো। এই প্রশ্নগুলো কিন্তু দ্রুতি ও বেগ অংশ থেকে হতে পারে। এখন এরপরে যেটা আছে ত্বরণ ও মন্দন থেকে যে সম্ভাব্য প্রশ্নগুলো হতে পারে, ত্বরণ কাকে বলে, ত্বরণের একক ও মাত্রা লিখো, ত্বরণ কত প্রকার ও কি কি, সুষম ত্বরণ বা সমত্বরণ কাকে বলে, অসম ত্বরণ কাকে বলে, মন্দন কাকে বলে। তোমরা যখন এই গতির কথা এই অধ্যায় থেকে প্রিপারেশন নিবে বা প্রস্তুতি নিবে তখন কিন্তু এই বিষয় ভিত্তিক প্রশ্নগুলো এবং তার উত্তর কিন্তু নোট অবশ্যই করবে। যদি তুমি নোট করো তাহলে নোটটা কিন্তু তোমার কাছে থেকে যাবে এবং পরবর্তী দশম, একাদশ, দ্বাদশ বা ভার্সিটি অ্যাডমিশন যেটাই বলো সেখানে কিন্তু তোমার এটা খুব ভালোভাবে কাজে লাগবে। কারণ তুমি যখন নোট করবে তোমার নোটের পড়াগুলো পরবর্তীতে দেখলেই কিন্তু সহজে মেমোরাইজ করতে পারবে। তো এখন দেখো এটার যে পরবর্তী যে অংশটা, চতুর্থ যে অংশটা গতির সমীকরণ, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এতক্ষণ পর্যন্ত এর আগে যে ক্লাস স্লাইডগুলো তোমাদেরকে দেখিয়েছি সেখান থেকে হয়তো 2 নাম্বারের প্রশ্ন হতে পারে সর্বোচ্চ, বা 3 নাম্বার হয়তো আসবে কিনা জানি না, কিন্তু গতির সমীকরণ থেকে কিন্তু বড় প্রশ্ন হবে। এখন গতির সমীকরণ থেকে কি কি প্রশ্ন হতে পারে, শেষ বেগ, আদি বেগ, ত্বরণ বা সময়ের মধ্যে সম্পর্ক লেখা, অথবা ভি ইকুয়াল টু ইউ প্লাস ইটি, এই সমীকরণটি প্রতিপাদন করো। আরেকটা কি হতে পারে, শেষ বেগ, আদি বেগ, সরণ ও সময়ের মধ্যে সম্পর্ক লেখা, অথবা এস ইকুয়াল টু ভি প্লাস ইউ ডিভাইডেড বাই 2 ইনটু টি, সমীকরণটি প্রতিপাদন করো। আর কি, সরণ, ত্বরণ, আদি বেগ, সময়ের মধ্যে সম্পর্ক, অথবা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, সমীকরণটি প্রতিপাদন করো। 4 নম্বর যে সমীকরণটি আসতে পারে, শেষ বেগ, আদি বেগ, ত্বরণ ও সরণের মধ্যে সম্পর্ক লিখো, অথবা ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s, সমীকরণটি প্রতিপাদন করো। এই প্রতিপাদন কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, এখানে প্রত্যেকটি সমীকরণের প্রতিপাদন তোমরা লিখে রাখবে, তাহলে সমীকরণ সম্পর্কে তোমাদের একটা ভালো আইডিয়া হবে এবং এই সমীকরণের উপর ভিত্তি করে যে অঙ্কগুলো আসবে সেগুলো কিন্তু সহজে করতে পারবে। এখন সবথেকে গুরুত্বপূর্ণ যে অংশ সেটা হচ্ছে গাণিতিক সমস্যার সমাধান। এই অধ্যায় থেকে কিন্তু যদি লিখিত পরীক্ষা হয় বা ষান্মাসিক যে পরীক্ষা আমাদের হওয়ার কথা ছিল সেখানেও কিন্তু এরকম প্রশ্ন হওয়ার সম্ভাবনা ছিল বলে আমি মনে করেছি। যেমন এখানে গাণিতিক কতগুলো সমস্যা আমি দেখাচ্ছি, এই সমস্যাগুলো কিন্তু তোমরা সমাধানটা অবশ্যই করে রাখবে, নোট করে রাখবে এবং প্র্যাকটিস করবে। অঙ্কর ক্ষেত্রে প্র্যাকটিস না করলে তুমি হঠাৎ করে অঙ্কগুলো লিখতে পারবে না বা সমাধান করতে পারবে না। তো এইখানে আমি যেগুলো দেখিয়েছি এটা জাস্ট একটা এরকম হতে পারে, তোমরা শিক্ষকের সহায়তা নিয়ে আরো বেশি অঙ্কগুলো প্র্যাকটিস করবে, তাহলে এই অধ্যায় সম্পর্কে তোমাদের পূর্ণাঙ্গ একটা নোট তৈরি হবে, একটা প্রস্তুতি তৈরি হবে। তাহলে গতির কথা
এই অধ্যায়ে আমরা কি কি পড়বো? সরণ দূরত্ব, দ্রুতি বেগ, ত্বরণ ও মন্দন, গতির সমীকরণ এবং গাণিতিক সমস্যার সমাধান। এইভাবে যদি এই অধ্যায়ের প্রস্তুতি নিই তাহলে আমাদের 100% একটা সফল প্রস্তুতি হবে। তো আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি এই ক্লাসটি ভালো লাগে, পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে যদি তোমরা একটা ধারণা পেয়ে থাকো, যদি উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই আমাকে একটি লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবে। ধন্যবাদ সকলকে।